অপূর্ব সমস্ত দিন নানা ছুতা করিয়া অন্তঃপুরে মার সহিত সাক্ষাৎ করিতে গেল না। বাহিরের নিমন্ত্রণ ছিল, খাইয়া আসিল। অপূর্বর মতো এমন একজন কৃতবিদ্য গম্ভীর ভাবুক লোক একটি সামান্য অশিক্ষিতা বালিকার কাছে আপনার লুপ্ত গৌরব উদ্ধার করিবার, আপনার আন্তরিক মহাত্মের পরিপূর্ণের পরিচয় দিবার জন্য কেন যে এত উৎকণ্ঠিত হইয়া উঠিবে তাহা বুঝা কঠিন। একটি পাড়াগাঁয়ের চঞ্চল মেয়ে তাহাকে সামান্য লোক মনে করিলেই বা কি? সে যদি মুহূর্তকালের জন্য তাহাকে হাস্যাস্পদ করিয়া তারপর তাহার অস্তিত্ব বিস্মিত হইয়া রাখাল নামক একটি নির্বোধ নিরক্ষর বালকের সহিত খেলা করিবার জন্য ব্যগ্রতা প্রকাশ করে, তাহাতেই বা তাহার ক্ষতি কি? তাহার কাছে প্রমাণ করিবার আবশ্যক কি যে তিনি বিশ্বদীপ নামক মাসিক পত্রে গ্রন্থ সমালোচনা করিয়া থাকেন এবং তাহার তরঙ্গের মধ্যে অ্যাসেন্স, জুতা, রুবিনির ক্যাম্ফোর, রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষার বহির সঙ্গে একখানি পরিপূর্ণ খাতা নিশীথের গর্ভে ভাবি উষার ন্যায় প্রকাশের প্রতীক্ষায় রহিয়াছে? কিন্তু মনকে বুঝানো কঠিন এবং এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত অপূর্ব কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাভব স্বীকার করিতে প্রস্তুত নহে। সন্ধ্যার সময়ে অন্তঃপুরে প্রবেশ করিলে মা তাহাকে জিজ্ঞেস করিলেন, কেমন রে অপু, মেয়ে কেমন দেখলি, পছন্দ হয় তো? অপূর্ব কিঞ্চিৎ অপ্রতিহতভাবে কহিল, মেয়ে দেখেছি মা, ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে। মা আশ্চর্য হইয়া কহিলেন, তুই আবার কটি মেয়ে দেখলি? অবশেষে অনেক ইতস্ততর পর প্রকাশ পাইল প্রতিবেশিনীর শরতের মেয়ে মৃন্ময়ীকে তাহার ছেলে পছন্দ করিয়াছে। এত লেখাপড়া শিখিয়া এমনি ছেলের পছন্দ। প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিমাণ লজ্জা ছিল। অবশেষে মা যখন প্রবল আপত্তি করিতে লাগিলেন তখন তাহার লজ্জা ভাঙিয়া গেল। সে রোখের মাথায় বলিয়া বসিল, মৃন্ময়ীকে ছাড়া আর কাহাকেও বিবাহ করিব না। অন্য জড়পুত্তলি মেয়েটিকে সে যতই কল্পনা করিতে লাগিল ততই বিবাহ সম্বন্ধে তাহার বিষম বৃতৃষ্ণার উদ্রেক হইল। 2-3 দিন উভয় পক্ষে মান অভিমান, অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হইল। মা মনকে বুঝাইলেন যে মৃন্ময়ী ছেলে মানুষ এবং মৃন্ময়ীর মা উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ। বিবাহের পর তাহার হাতে পড়িলেই তাহার স্বভাবের পরিবর্তন হইবে এবং ক্রমশ ইহাও বিশ্বাস করিলেন যে মৃন্ময়ীর মুখখানি সুন্দর। কিন্তু তখনই আবার তাহার খর্ব প্রেষরাশি তাহার কল্পনা পথে উদিত হইত, হৃদয় নৈরাশ্যে পূর্ণ করিতে লাগিল। তথাপি আশা করিলেন দৃঢ় করিয়া চুল বাঁধিয়া এবং জবজবে করিয়া তেল লেপিয়া কালে এই ত্রুটিও সংশোধন করিতে পারিবেন। পাড়ার লোকে সকলেই অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলিয়া নামকরণ করিল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসিত, কিন্তু তাই বলিয়া নিজের পুত্রের বিবাহযোগ্য বলিয়া কেহ মনে করিত না। মৃন্ময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাকালে সংবাদ দেওয়া হইল। সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানিরূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট্ট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠা নামানোর এবং টিকিট বিক্রয় কার্যে নিযুক্ত ছিল। তাহার মৃন্ময়ীর বিবাহ প্রস্তাবে 2 চক্ষু বহিয়া জল পড়িতে লাগিল। তাহার মধ্যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল পরিমাণ করিয়া বলিবার কোনো উপায় নাই। কন্যার বিবাহ উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের নিকট ছুটি প্রার্থনা করিয়া দরখাস্ত দিল। সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছজ্ঞান করিয়া ছুটি নামঞ্জুর করিয়া দিলেন। তখন পূজার সময় 1 সপ্তাহ ছুটি পাইবার সম্ভাবনা জানাইয়া সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখিবার জন্য দেশে চিঠি লিখিয়া দিল। কিন্তু অপূর্বর মা কহিল, এই মাসে দিন ভালো আছে, আর বিলম্ব করিতে পারিব না। উভয়তই প্রার্থনা অগ্রাহ্য হইলে পর বর্ষীয়নিগণ সকলে মিলিয়া ভাবি কর্তব্য সম্বন্ধে মৃন্ময়ীকে অহর্নিশি উপদেশ দিতে লাগিল। ক্রিয়াশক্তি, দ্রুতগমন, উচ্চ হাসি, বালকদিগের সহিত আলাপ এবং ক্ষুধা অনুসারে ভোজন সম্বন্ধে সকলেই নিষাদ পরামর্শ দিয়া বিবাহটাকে বিভীষিকারূপে প্রতিপন্ন করিতে সম্পূর্ণ কৃতকার্য হইল।
উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয় মৃন্ময়ী মনে করিল তাহার যাবজ্জীবন কারাদণ্ড এবং তদবসানে ফাঁসির হুকুম হইয়াছে। সে দুষ্টু পণি ঘোড়ার মতো ঘাড় বাঁকাইয়া পিছু হটিয়া বলিয়া বসিল, আমি বিবাহ করিব না। কিন্তু তথাপি বিবাহ করিতে হইল। তারপরে শিক্ষা আরম্ভ হইল। এক রাত্রির মধ্যে মৃন্ময়ের সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তঃপুরে আসিয়া আবদ্ধ হইয়া গেল। শাশুড়ি সংশোধন কার্যে প্রবৃত্ত হইলেন। অত্যন্ত কঠিন মুখ করিয়া কহিলেন, দেখো বাছা, তুমি কিছু আর কচি খুকি নাও, আমাদের ঘরে অমন বেহায়াপনা করিলে চলিবে না। শাশুড়ি যেভাবে বলিলেন মৃন্ময়ী সেভাবে কথাটা গ্রহণ করিল না। সে ভাবিল, এ ঘরে যদি না চলে তবে বুঝি অন্যত্র যাইতে হইবে। অপরাহ্নে তাহাকে আর দেখা গেল না। কোথায় গেল খোঁজ পড়িল। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাহাকে তাহার গোপন স্থান হইতে ধরাইয়া দিল। সে বটতলার রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়া বসিয়াছিল। শাশুড়ি, মা এবং পাড়ার সমস্ত হিতৈষণীগণ মৃন্ময়ীকে যেরূপ লাঞ্ছনা করিল তাহা পাঠকগণ এবং পাঠিকাগণ সহজেই কল্পনা করিতে পারিবেন। রাত্রে ঘন মেঘ করিয়া ঝুপঝুপ শব্দে বৃষ্টি হইতে আরম্ভ হইল। অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে ঈষৎ অগ্রসর হইয়া তাহার কানে কানে মৃদুস্বরে কহিল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? মৃন্ময়ী সতেজে বলিয়া উঠিল, না, আমি তোমাকে কখনোই ভালোবাসব না। তাহার যত রাগ এবং যত শাস্তিবিধান সমস্তই পুঞ্জীভূত বজ্রের ন্যায় অপূর্বর মাথার উপর নিক্ষেপ করিল। অপূর্ব ক্ষুণ্ণ হইয়া কহিল, কেন, আমি তোমার কাছে কি দোষ করেছি? মৃন্ময়ী কহিল, তুমি আমাকে বিয়ে করলে কেন? এই অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন, কিন্তু অপূর্ব মনে মনে কহিল, যেমন করিয়া হোক এই দুর্বাধ্য মনটিকে বশ করিতে হইবে। পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাবের সমস্ত লক্ষণ দেখিয়া তাহাকে ঘরের দরজা বন্ধ করিয়া রাখিয়া দিল। সে নতুন পিঞ্জরাবদ্ধ পাখির মতো প্রথম অনেকক্ষণ ঘরের মধ্যে ধরফর করিয়া বেড়াইতে লাগিল। অবশেষে কোথাও পালাইবার কোনো পথ না পাইয়া নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়া ছিঁড়িয়া কুটি কুটি করিয়া ফেলিল এবং মাটির উপর উবুর হইয়া পড়িয়া মনে মনে বাবাকে ডাকিতে ডাকিতে কাঁদিতে লাগিল। এমন সময়ে ধীরে ধীরে কে তাহার পাশে আসিয়া বসিল। সস্নেহে তাহার ধূলি লুণ্ঠিত চুলগুলি কপালের ওপর হইতে তুলিয়া দিবার চেষ্টা করিল। মৃন্ময়ী সবলে মাথা নাড়িয়া তাহার হাত সরাইয়া দিল। অপূর্ব কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। মৃন্ময়ী সবেগে মাথা নাড়িয়া সরদনে কহিল, না। অপূর্ব তাহার চিবুক ধরিয়া মুখ তুলিয়া দিবার চেষ্টা করিয়া কহিল, একবার দেখো কে এসেছে। রাখাল ভূপতিত মৃন্ময়ীর দিকে চাহিয়া হতবুদ্ধির ন্যায় দ্বারের কাছে দাঁড়াইয়াছিল। মৃন্ময়ীর মুখ না তুলিয়া অপূর্বর হাত ঠেলিয়া দিল। অপূর্ব কহিল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? সে বিরক্ত উচ্ছ্বসিত স্বরে কহিল, না। রাখালও সুবিধা নয় বুঝিয়া কোনো মতে ঘর হইতে পালাইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। অপূর্ব চুপ করিয়া বসিয়া রহিল। মৃন্ময়ী কাঁদিতে কাঁদিতে শ্রান্ত হইয়া ঘুমাইয়া পড়িল। তখন অপূর্ব পা টিপিয়া বাহির হইয়া দ্বারে শিকল দিয়া চলিয়া গেল। তাহার পরদিন মৃন্ময়ী বাপের কাছ হইতে এক পত্র পাইল। তিনি তাহার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিবাহের সময় উপস্থিত থাকিতে পারেন নাই বলিয়া বিলাপ করিয়া নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠাইয়াছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়া কহিল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি আকস্মাৎ এই অসম্ভব প্রার্থনায় তাহাকে ভর্ৎসনা করিয়া উঠিলেন। কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই, বলে বাবার কাছে যাব, অনাসৃষ্টি আবদার। সে উত্তর না করিয়া চলিয়া গেল। আপনার ঘরে গিয়া দ্বাররুদ্ধ করিয়া নিতান্ত হতাশাস ব্যক্তি যেমন করিয়া দেবতার কাছে প্রার্থনা করে তেমনি করিয়া বলিতে লাগিল, বাবা, আমাকে তুমি নিয়ে যাও, এখানে আমার কেউ নেই, এখানে থাকলে আমি বাঁচব না। গভীর রাত্রে তাহার স্বামী নিদ্রিত হইলে ধীরে ধীরে দ্বার খুলিয়া মৃন্ময়ী গৃহের বাহির হইল। যদিও
একেবার মেঘ করিয়া আসিতেছিল, তথাপি জ্যোৎস্না রাত্রে পথ দেখিবার মতো আলোক যথেষ্ট ছিল। বাপের কাছে যাইতে হইলে কোন পথ অবলম্বন করিতে হইবে মৃন্ময়ী তাহা কিছুই জানিত না। কেবল তাহার মনের বিশ্বাস ছিল যে পথ দিয়া ডাকের পত্রবাহক রানারগণ চলে, সেই পথ দিয়া পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরিয়া চলিতে লাগিল। চলিতে চলিতে শরীর প্রায় শান্ত হইয়া আসিল। রাত্রিও প্রায় শেষ হইল। বনের মধ্যে যখন উসখুস করিয়া অনিশ্চিত সুরে দুটো একটা পাখি ডাকিবার উপক্রম করিতেছে, অথচ নিঃসংশয়ে সময় নির্ণয় করিতে না পারিয়া ইতস্তত করিতেছে, তখন মৃন্ময়ী পথের শেষ নদীর ধারে একটা বৃহৎ বাজারের মতো স্থানে আসিয়া উপস্থিত হইল। অতঃপর কোনো দিকে যাইতে হইবে ভাবিতেছে, এমন সময়ে পরিচিত ঝমঝম শব্দ শুনিতে পাইল। চিঠির থলে কাঁধে করিয়া ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার আসিয়া উপস্থিত হইল। মৃন্ময়ী তাড়াতাড়ি তাহার কাছে গিয়া কাতর স্বরে কহিল, কুশিগঞ্জে আমি বাবার কাছে যাব, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না। সে কহিল, কুশিগঞ্জ কোথায় আমি জানি নে। এই বলিয়া ঘাটে বাঁধা ডাকনৌকোর মাঝিকে ডাকাইয়া দিয়া নৌকা ছাড়িয়া দিল। তাহার দয়া করিবার বা প্রশ্ন করিবার সময় নাই। দেখিতে দেখিতে হাট এবং বাজার সজাগ হইয়া উঠিল। মৃন্ময়ী ঘাটে নামিয়া একজন মাঝিকে ডাকিয়া কহিল, মাঝি, আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে? মাঝি তাহার উত্তর দিবার পূর্বেই পাশের নৌকা হইতে একজন উঠিয়া বলিল, আরে কে ও? মিনুমা, তুমি এখানে কোথা থেকে? মৃন্ময়ী উচ্ছ্বাসিত ব্যগ্রতার সহিত বলিয়া উঠিল, বনমালী, আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব, আমাকে তোর নৌকায় নিয়ে চল। বনমালী তাহাদের গ্রামের মাঝি। সে এই উচ্ছৃঙ্খল প্রকৃতি বালিকাটিকে বিলক্ষণ চিনিত। সে কহিল, বাবার কাছে যাবে? সে তো বেশ কথা, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী নৌকায় উঠিল। মাঝি নৌকা ছাড়িয়া দিল। মেঘ করিয়া মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলিয়া ফুলিয়া নৌকা দোলাইতে লাগিল। মৃন্ময়ীর সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হইয়া আসিল। অঞ্চল পাতিয়া সে নৌকার মধ্যে শয়ন করিল এবং এই দুরন্ত বালিকা নদী দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমাইতে লাগিল। জাগিয়া উঠিয়া দেখিল সে তাহার শ্বশুরবাড়িতে খাটে শুইয়া আছে। তাহাকে জাগ্রত দেখিয়া ঝি বকিতে আরম্ভ করিল। ঝির কণ্ঠস্বরে শাশুড়ি আসিয়া অত্যন্ত কঠিন কঠিন বলিতে লাগিলেন। মৃন্ময়ী বিস্ফারিত নেত্রে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। অবশেষে তিনি যখন তার বাপের শিক্ষাদোষের উপর কটাক্ষ করিয়া বলিলেন, তখন মৃন্ময়ী দ্রুতপদে পাশের ঘরে প্রবেশ করিয়া ভিতর হইতে শিকল বন্ধ করিয়া দিল। অপূর্ব লজ্জার মাথা খাইয়া মাকে আসিয়া বলিল, মা, বউকে 2-1 দিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? মা অপূর্বকে নভূত নভবিষ্যতি ভর্সনা করিতে লাগিলেন এবং দেশে এত মেয়ে থাকিতে বাঁচিয়া এই অস্থিদাহকারী দস্যু মেয়েকে ঘরে আনিবার জন্য তাহাকে যথেষ্ট গঞ্জনা করিলেন। সেই দিন সমস্ত দিন বাহিরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যেও অনুরূপ দুর্যোগ চলিতে লাগিল। তাহার পরদিন রাত্রি গভীরে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগ্রত করিয়া কহিল, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী সবেগে অপূর্বর হাত চাপিয়া ধরিয়া সচকিত হইয়া কহিল, যাব। অপূর্ব চুপি চুপি কহিল, তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি। মৃন্ময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে চাহিল। তাহার পর তাড়াতাড়ি উঠিয়া কাপড় ছাড়িয়া বাহির হইবার জন্য প্রস্তুত হইল। অপূর্ব তাহার মাতার চিন্তা দূর করিবার জন্য একখানি পত্র রাখিয়া দুইজনে বাহির হইল। মৃন্ময়ী সেই অন্ধকার রাতে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রামপথে এই প্রথম স্বেচ্ছায় আন্তরিক নির্ভয়ে স্বামীর সহিত স্বামীর হাত ধরিল। তাহার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকোমল স্পর্শযোগে তাহার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হইতে লাগিল। নৌকা সেই রাত্রেই ছাড়িয়া দিল। অশান্ত হর্ষোচ্ছ্বাস সত্ত্বেও অনতিবিলম্বেই মৃন্ময়ী ঘুমাইয়া পড়িল। পরদিন কি মুক্তি, কি আনন্দ!
দুই ধারে কত গ্রাম, বাজার, শস্যক্ষেত্র, বন, দুই ধারে কত নৌকা যাতায়াত করিতেছে। মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে সহস্রবার করিয়া প্রশ্ন করিতে লাগিল। ওই নৌকায় কি আছে, উহারা কোথা হইতে আসিয়াছে, এই জায়গার নাম কি, এমন সকল প্রশ্ন যাহার উত্তর অপূর্ব কোনো কলেজের বহিতে পায় নাই এবং যাহা তাহার কলিকাতার অভিজ্ঞতায় কুলাইয়া ওঠে না। বন্ধুগণ শুনিয়া লজ্জিত হইবেন, অপূর্ব এই সকল প্রশ্নের প্রত্যেকটারই উত্তর করিয়াছিল এবং অধিকাংশ উত্তরের সহিত সত্যের ঐক্য হয় নাই। যথা, সে তিলের নৌকোকে তিসির নৌকা, পাঁচ বেরেকে রায়নগর এবং মুনসেফের আদালতকে জমিদারির কাছারি বলিতে কিছুমাত্র কুণ্ঠিত বোধ করে নাই এবং এই সমস্ত ভ্রান্ত উত্তরে বিশ্বস্ত হৃদয় প্রশ্নকারিণীর সন্তোষের তিলমাত্র ব্যাঘাত জন্মায় নাই।